আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন, বেগম খালেদা জিয়া কে নিয়ে আমরা কিছু কথা বলবো। অনেক অজানা কথা, অনেক না জানা কথা। বেগম খালেদা জিয়া সবসময় এক ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন একটি জীবন কাটিয়েছেন। বাংলাদেশের রাজনীতির মানে তার বিপরীতে যিনি ছিলেন, তার যেই অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বা বাজে আচরণ, সেই জায়গাটায় বেগম খালেদা জিয়া ছিলেন একটা অনুসরণীয় দৃষ্টান্ত। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনোই প্রতিপক্ষের প্রতি কোনো খারাপ আচরণ করেননি। মানে গালাগাল তো দূরের কথা, তিনি অত্যন্ত মানবিক আচরণ করেছেন। তিনি একটি সম্পূর্ণ জীবন তিনি কাটিয়ে গেছেন। আমি তো বলবো যে একটা মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়ার পরে মেজর জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হওয়া, তারপরে সামরিক জীবন, জিয়াউর রহমানের হঠাৎ মৃত্যুর পরে দলের দায়িত্ব নেওয়া, সেখান থেকে দলকে টেনে নিয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা, দলকে এত বড় একটা দলকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের একটা অভিভাবকের পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, যে আমাদের সকল কিছুর জায়গায় তিনি শীর্ষে স্থান নিয়েছিলেন। তো পৃথিবীতে মানুষের সময় সীমিত, প্রত্যেকেই বিদায় নিতে হবে, তিনি বিদায় নিয়েছেন। এবং মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমরা যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর মাধ্যমে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা ডিক্লারেশন দিই যে আমরা প্রত্যেকেই তার কাছ থেকে এসেছি, তার কাছেই ফিরে যাব। কিন্তু তারপরও আমাদের আবেগ, আমাদের অনুভূতি জায়গাটা থেকে আমরা আবেগতাড়িত হই, আমরা অনেক স্মৃতিকাতর হই। তো আল্লাহ বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করুন, তার সকল অপরাধ ক্ষমা করুন, সেই প্রার্থনা আমরা প্রথমেই করতে চাই। এবং আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন দুজন সেনা কর্মকর্তা। প্রথমে আমি পরিচয় করিয়ে দিই মেজর আবু তাহের বেলাল। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দুইবার দীর্ঘ সময় SSF এর ওনার নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। তিনি কাছে থেকে দেখেছেন বেগম খালেদা জিয়াকে। বেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এবং দর্শক, আমার দ্বিতীয় অতিথি, আপনাদের অত্যন্ত পরিচিত, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন আহমেদও বেগম খালেদা জিয়ার নিরাপত্তা টিমে কাজ করেছেন দীর্ঘদিন এবং খুব কাছে থেকে বেগম জিয়ার অনেক কিছুই দেখেছেন, তার সহযোগী ছিলেন। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা প্রত্যেকেই আবেগতাড়িত, আপনাদের প্রত্যেকের মনেই অনেক স্মৃতি আসছে, কারণ বেগম জিয়ার নিরাপত্তার সঙ্গে আপনারা যারা যুক্ত ছিলেন তারা অনেক কিছুই জানেন, যে বিষয়গুলো আমরা সাধারণ মানুষরা জানি না, সেই বিষয়গুলো আপনারা জানেন। আপনাদের সঙ্গে মেনটেন করতে হয়, ফ্যামিলি মেম্বারের থেকেও আপনাদের সাথে ঘনিষ্ঠতা অনেক বেশি হয়, ফ্যামিলি মেম্বারের থেকেও আপনাদের কনসার্ন অনেক বেশি থাকে নিরাপত্তা এবং অন্যান্য ইস্যু মিলিয়ে। তো প্রথমে আমি শুরু করতে চাই সুমন ভাই আপনাকে দিয়ে। এই বেগম জিয়ার এই মহাপ্রয়াণের পরে আপনি কি মনে করেন, কিভাবে দেখছেন, আপনার স্মৃতিতে কোন বিষয়গুলো আসছে? বেগম জিয়াকে আপনি কাছে থেকে কিভাবে দেখেছেন? আপনার কাছ থেকে একটু স্মৃতিচারণ শুনতে চাই বেগম জিয়া সম্পর্কে, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, বেগম জিয়ার ইন্তেকালের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে ওনার রুহের মাগফিরাত। একই সাথে আমি ওনার যে পরিবার রেখে গেছেন, ওনার পরিবার তো শুধু ওনার সন্তান নাতি তারা না, এই দেশ, তাদের সবাই আমি আল্লাহর কাছে আর্জ করছি যে আমাদেরকে ওনার এই চলে যাওয়াটা সহ্য করার ক্ষমতা দিক। বেগম জিয়াকে অ্যাকচুয়ালি আমি যদি মনে করি 4টা পর্যায়ে দেখি। 1983 সালে আমি যখন একজন ছাত্র, হঠাৎ করে নয়াবাজারে উনি একটা জনসভা করতেছিলেন, সেখানে দেখি। পরবর্তীতে বিরোধী দলীয় নেত্রী এবং প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সেই হিসাবে একটা দেখা, কাছ থেকে দেখা, দেন একজন নির্যাতিত বিরোধী দলীয় নেত্রী, এবং শেষ পর্যায়ে উনি যখন ওনার লাইফের শেষ পার্টটাতে কিন্তু উনি অসুস্থ হয়ে ইন্তেকাল করলেন, শুধু তা না, উনি ওনার দলকে বাঁচানোর জন্য, ওনার দেশের জনগণকে বাঁচানোর জন্য উনি কিন্তু নিজের জীবন, উনি নিজে জেলে গেছেন। যখন জানেন যে উনি বলে গেছেন কিন্তু জেলে যাওয়ার সময় যে এমন কোনো কিছু করবা না যাতে আমার দেশের লোক মারা যায়, এমন কোনো ভাঙচুর জ্বালাপোড়ায় তোমরা যাবা না, পার্টিকে বলে গেছেন। আমি রাজনীতির কিছু আনবো না, শুধু এখানে বলি যে কতটা মায়া থাকলে উনি জানেন যে উনি বাকি সবাইকে বাঁচানোর জন্য উনি নিজে জেলে যাচ্ছেন। যদি আমরা তাকে জেল থেকে বের করবার জন্য ওই ধরনের কোনো আন্দোলন করতে পারি নাই, সেটা আরেক দিনের গল্প। এবং আল্লাহর অনেকে বলেন যে এই হাসিনা যদি তাকে এইভাবে মিথ্যা মামলা জেলে নিত না নিত, অথবা ওনাকে যদি এইভাবে ওনার বন্দি অবস্থায়, যেটা বলা হয় বিষ প্রয়োগ করা বা ওনাকে ইচ্ছাকৃতভাবে অসুস্থ করে ফেলা, সেই জিনিসগুলো যদি না হইতো, উনি আমাদের মাঝে আরো থাকতে পারতেন, আমরা ওনার চিকিৎসা করতে পারতাম। সেই জিনিসগুলো আছে সান্ত্বনা দেওয়ার জন্য, বাট আল্লাহর ইচ্ছা আল্লাহ ঠিক করে রাখছেন। আমাদের নিশ্চিত করতে হবে ওনাকে সাথে যারা অন্যায় করেছে
তাদের বিচারটা আমাদের করতে হবে। বাট আল্লাহ ওনাকে এমন একটা সময় নিলেন, দেখেন আমাদের এই যে জালিম সরকারকে আমরা সরাই দেওয়ার পরে আমাদের দেশে আমরা একটা ঠিক তার আগের দিনে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া, নির্বাচনের যে জিনিসটা দেশকে আগে নেওয়ার জন্য আল্লাহ সেই পর্যন্ত বাঁচিয়ে রেখে তারপর নিয়ে নিছেন। তো আমি মনে করি আল্লাহর কাছে শুকর, আল্লাহ যেভাবে নেন না কেন উনি ইনশাল্লাহ আমাদের সম্মানের জায়গায় সবসময় থাকবেন। তো ওনাকে যখন যেই সময় আমি যেটা বললাম 4 ফেজে ওনাকে যখনই আমি দেখছি, একটা জিনিস কি, শহীদ জিয়াকে আমরা যখন দেখতাম বা শহীদ জিয়ার কথা শুনতাম আমাদের কাছে মনে হতো উনি একটা ম্যাগনেট, মানে চুম্বকের মতন আমাদের সবাইকে আকর্ষণ করতেছেন। আমার ছোটবেলায় শহীদ জিয়াকে দেখা। আর তার বিপরীতে আমি যদি বেগম খালেদা জিয়ার কথা বলি, উনি একই সাথে একটা চুম্বক ছিলেন, উনি একই সাথে একটা চাঁদ সূর্য সবকিছু। আবার আমাদের মতো ওনার আশপাশে যে গেছে, বেলাল বলবে একটা ফিলিং হতো, এটা বলে বোঝানোর না, যে মনে হতো যে উনি আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, ওনার পাশে গেলে আমরা মনে হতো যে আমরা দেশপ্রেম আমাদের মধ্যে আরো বৃদ্ধি পাচ্ছে। ওনার কোনো কথা ভালো লাগতো না, ওনাকে দেখলে পরে আমাদের আশপাশের এনভায়রনমেন্ট এমন হয়ে যেত। আমি বলি, আমি ধরেন কিছু জিনিস হয়তো শেয়ার করব যেগুলা অনেকেই জানে না, ওনার ভিতরে কিছু দিক। ওনার নামে এই 15 বছরে তো শুধু না, গত 30 বছরে অনেক দিক থেকে অনেক কুৎসা মিথ্যা কথা রটনা করে ওনাকে ছোট করার চেষ্টা করা হয়েছে। বাট যারা ছোট করার চেষ্টা করছে তারাই ছোট হয়েছে, তাদেরই জীবন শেষ হয়ে গেছে। উনি আজকে ইন্তেকাল করেছেন, কিন্তু উনি মহিমান্বিত হিসেবে আমাদের মধ্যে থাকবেন। এবং ওনাকে একটা বড়, উনি যেই পরিমাণে বড় একটা পর্বত, ওনাকে ছোট করার চেষ্টা করে কেউ সেই পর্যন্ত পারে নাই। 1992 সালের একটা ঘটনা বলি ভাই, উনি তখন তো প্রথমবারের প্রধানমন্ত্রী। শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী 30শে মে যেদিন হবে, আপনি জানেন এসএসএফ, পিজিআর এবং সিকিউরিটি অন্যান্য সংস্থা এসবি তাদের প্রোটোকলটা অত্যন্ত করে, এবং তার মধ্যে 30 তারিখে ওনাকে উনি যাবেন শহীদ জিয়ার কবরে, উনি যাবেন, মোনাজাত করবেন পার্টির সবার সাথে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসাবে। বাট তার আগের রাতে, এটা ধরেন আমি যেই ঘটনাটা বলছি কল সাইন কিলোর দৃষ্টিভঙ্গি থেকে, মানে আমি বলবো অনেক ক্ষেত্রে হয়তো নামগুলা কিছু বলবো না। তো হঠাৎ করে বেগম জিয়াকে আপনি তো তখন মইনুল রোডের বাসায় থাকেন, সেটাই ছিল ওনার বাসা, প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল। হঠাৎ করে দেখা গেল যে বেগম জিয়া বাসায় নাই, ছেলেরাও বাসায় নেই, মানে জনাব তারেক রহমান, জনাব আরাফাত রহমান কোকো, তারাও নাই কেউ। আর সিকিউরিটিতে যে ছিল ডিজিএফআই এর পক্ষ থেকে, সে একজন কিলো ওয়ানকে ফোন করে বলল যে স্যার একটা লাল গাড়ি বের হয়ে গেছে, যেটা জনাব তারেক রহমান মাঝে মাঝে ব্যবহার করেন, সেটা তো আমরা দেখলাম যে ওনারা 2 জন আছে, সাথে আরো 2 জনকে, একটা লাল গাড়ি বের হয়ে গেছে মাত্র। এখন চিন্তা করেন, এসএসএফ, পিজিআর সবার মাথা খারাপ হয়ে গেছে যে প্রধানমন্ত্রী নাই, প্রোটোকলে বা প্রোটোকল অনুযায়ী উনি কোথাও যাবেন না যাবেন সমস্ত কিছু এগুলা এসএসএফ থেকে ঠিক করে দেওয়া থাকে। বাট ওনাকে কেউ পাচ্ছে না। তখন কিলোওয়ান, যে তার নিরাপত্তার দায়িত্বের অফিসার, উনি বুদ্ধি করে ক্যান্টনমেন্টের সব গেটে ফোন করে জানলেন যে হ্যাঁ, শহীদ জাহাঙ্গীর গেট থেকে একটা লাল গাড়ি কিছুক্ষণ আগে বের হয়ে গেছে, বাট যাত্রী কারা সেটা বোঝা যায় নাই। তো কিলোওয়ান তখন বুদ্ধি করে বুঝতে পারলো যে সেখানে উনি সম্ভবত ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যাচ্ছেন নিরিবিলি কিছু সময় কাটানোর জন্য। বাট ইটস এ রিস্কি, শি ইজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তখন উনি বাকিদের খবর দিয়ে, তখন ছিল কিন্তু কবরে যাওয়ার জন্য সংসদ ভবনের যে পানির উপর থেকে একটা ভাসমান ব্রিজ, জি, তো ওনাকে পাওয়া গেল, উনি ব্রিজ ক্রস করে সাথে আছেন, গাড়ি ড্রাইভ করে গেছে আরাফাত রহমান কোকো, তারেক রহমান সাথে আছেন, এবং ওনার একজন এডিসি সাথে আছেন, আর বেগম জিয়া। ওনারা কাউকে কিছু নাম বলে, কোনো আড়ম্বর না, কোনো ঢাকঢোল না, কোনো কিছু না। ওনারা সেখানে গেছেন দোয়া করবার জন্য, শহীদ জিয়ার জন্য। ওনার স্বামী, ওনার ছেলেদের বাবা, দেশের জনপ্রিয় একজন প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, তার কবরে গেছেন ওনারা চুপি চুপি শ্রদ্ধা দেওয়ার জন্য, মোনাজাত করবার জন্য। পরে সেখানে সিকিউরিটি আসছে, এবং একই জিনিস 1993 সালেও কিন্তু হয়েছে। উনি যেই জিনিসটা পছন্দ করতেন না বেগম জিয়া, সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপারগুলাতে এই আড়ম্বর, ক্যামেরা আসবে, জনসভা হবে, তার ব্যাপারে লোকে অনেক কিছু বলবে, অনেক না, উনি সেই জিনিসটাতে অস্বস্তি ফিল করতেন। উনি চাইতেন ব্যক্তিগত জায়গায় ওনার যে শ্রদ্ধাটুকু দেবার কথা, ওনার ব্যক্তিগত জীবন, ওনার স্বামীর জন্য যে ভালোবাসা, ওনার যে দোয়া করবার যেটা, সেটা উনি নিজে থেকে করতে চাইতেন সবসময়। আপনারা জানেন কিনা, ধরেন কত কুৎসা রটনা হয়েছে ওনার ব্যাপারে, যে ওনার রাত জাগার অভ্যাস আছে, অনেক কিছু। বেলাল জিনিসটা বলবে আরো ডিটেলসে। উনি কিন্তু, আমরা কি জানি যে উনি প্রতি বৃহস্পতি শুক্রবারে উনি রোজা রাখতেন বেগম জিয়া, একদম চূড়ান্ত অসুস্থ হবার আগে পর্যন্ত উনি এই রোজার স্বভাবটা মেনটেন করে গেছেন। এটা আমরা অনেকেই জানি না।
অনেকে বলে উনি উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অফিসের কাজ, এত কাজ, দেশকে গঠন করার কাজ, সে কাজে মানে অনেক রাত পর্যন্ত তাকে কাজ করতে হতো। সেই কারণে বেগম খালেদা জিয়াও অনেক সময় ওনাকে স্বামীর সাথে থাকতে হতো, সাহায্য করতে হতো। ওনারও রাত জেগে কাজ করার অভ্যাসটা হয়ে গেছিল। এটা একটা গুণ, এটা কোনো বদ অভ্যাস না। এবং এটা যে লোকে বলে উনি রাতে সকালে 10টা পর্যন্ত ঘুমায় থাকতেন, ওনার সাথে বিউটিশিয়ান থাকতো, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। ওনার কোনো একটা সফরে উনি আপনারা কখনোই পাবেন না যে সাথে কোনো বিউটিশিয়ান যাচ্ছে। যদি আমরা পরবর্তীতে দেখছি আরেক প্রধানমন্ত্রী, তার ক্ষেত্রে বিউটিশিয়ান যাচ্ছে 3 জন। উনি সব কিছুই মেনটেন করতেন না। উনি কোনো কিছু দরকার হলে ওনার সাথে, ওনার বাড়িতে সাথে কেউ থাকলে তাকে বলতেন হেল্প করবার জন্য। দ্যাট ইজ অল। এখন আরেকটা ঘটনা বলি ভাই, 1994 দিকে একদিন খুব প্রচন্ড শীত পড়ছে। তো সাধারণত বেগম জিয়া বা প্রধানমন্ত্রী উনি কোথাও যাবেন সেই ডিটেলস গুলা, সিকিউরিটি প্রোটোকল, এসএসএফ কিভাবে যাবে, কোথাও কে পুলিশ কিভাবে নিরাপত্তা দিবে, সমস্ত জিনিস আগে থেকে ঠিক করা থাকে। তো উনি হঠাৎ করে শুনলেন যে ব্রডকাস্টে যে শীতটা নাকি অনেক মানে তীব্র। তো 1 ঘন্টার মধ্যে উনি বললেন যাদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং ওনার সাথে এসএসএফ ডিটেলসে ওনার পার্টির কাউকে তেমন কিছু বলেন নাই। উনি বললেন যে এই লোকগুলা কষ্ট পাচ্ছে, আমি শীত বস্ত্র দিব, কোনো ক্যামেরা বা অন্যান্য কিছু দরকার নেই, কোনো অনুষ্ঠানের দরকার নাই। এবং উনি নিশ্চিত করলেন যে রেড ক্রিসেন্টের যেই স্টোরেজ থাকে সেখান থেকে কম্বল এবং সমস্ত কিছু মতিঝিলে চলে আসবে, এই কমলাপুর রেল স্টেশনের কাছে। উনি গেলেন ছোট্ট, উনি কোনো বড় লটবহন নিয়ে যান নাই, একদম মিনিমাম পসিবল ওনার সিকিউরিটির জন্য যাদের দরকার তাদেরকে নিয়ে উনি গেলেন। রাস্তায় লোকজন শুয়ে আছে, ঘুমাচ্ছে, কুকরাই, তাদের গায়ে জামানায় কাঁপতেছে। উনি কিন্তু আগে থেকে নেমে গেলেন, উনি গাড়ি নিয়ে তাদের পাশে গেলেন না, গাড়িকে আগে থেকে নেমে, গাড়ি থেকে নেমে হেঁটে তার পাশে কম্বল নিয়ে লোকে যাচ্ছে, উনি তাদের গায়ে কম্বল দিয়ে দিচ্ছেন, সাথে কেউ তাকে জাগায় দিয়ে বলছে। এখন এই রাতের বেলা পাশে পুলিশ আছে, এইখানে লোকজন কে কম্বল দিল, যাদেরকে দেওয়া হচ্ছিল, এত লোকজন দেখে যাদেরকে কম্বল দেওয়া হচ্ছিল তারা ভাই ভয় পালাই যাচ্ছে। বাট কিছুক্ষণ পরে যখন দূর থেকে তারা দেখলো আরে তো আমাদের দেশের, যেটা তারা কল্পনা করতে পারে নাই, যাদেরকে তারা হয়তো কোনো সময় রাস্তা ধারে টিভিতে দেখছে, কোনো জনসভাতে দেখছে, সে আজকে নিজে থেকে এসে কোনো আড়ম্বর নাই, কোনো ঢাকঢোল নাই, তাদেরকে শীত বস্ত্র দিচ্ছে, কম্বল দিচ্ছে, নিজ হাতে দিয়ে দিচ্ছে। এটা তাদের কাছে অভিশাপ। তারা সবাই যাদের তারা বা সবাই দৌড়ে আসে, একদম পারলে ওনার পায়ের উপরে পড়ে যায়, সেই মতন একটা ইমোশনাল অবস্থা। এবং উনি সেটা নিয়ে কোনো বাড়াবাড়ি বা কোনো কিছু করলেন না। ওনার প্রতি যতটুকু সময় সম্ভব ছিল উনি কিন্তু সেই শীত বস্ত্রগুলো বিতরণ করে আবার চলে আসলেন। আর আরেকটা ঘটনার কথা বলি, আমি যে অনেক জিনিসই হয়তো বলবো না যেগুলো আপনারা জানেন। ধরেন ওনার এই 15 বছরে যদি যাই, ওনার নামে অপবাদ, গালিগালাজ এবং ওনাকে চিকিৎসা বঞ্চিত রাখা, ওনার নামে মিথ্যা মামলা দিয়ে যেটা প্রমাণিত সেটা দিয়ে ওনাকে জেলে রাখা, সেই জিনিসগুলো যে করছে সেটা ছিল শেখ হাসিনা। আজকে আমি কোনো গালিগালাজ বা কিছুতে যাবো না, রাজনৈতিক কথাতেও যাবো না। তো এই পুতুলের যখন পুতুলের বিয়ে, তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওনাকে দাওয়াত করছে শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী। তো বেগম জিয়া যাবেন বিয়ের অনুষ্ঠানের সময়, সেটা সংসদ ভবনে যে অনুষ্ঠানের জায়গা আছে সেখানে হচ্ছে, প্লাজাতে হচ্ছে। তো ওই আওয়ামী লীগ বা ওই বিয়েতে যারা আসছে তারা তো সবাই ওখানে আর্চওয়ে বসানো আছে নিরাপত্তার জন্য, যে গেট থেকে ঢুকতে হয়, সেটা তোয়াক্কা না করে সব লোক ভিতরে ঢুকে গেছে। এখন ডিজিএফআই, এসএসএফ, তাদের তো মাথা খারাপ যে একটা হচ্ছে সেখানকার নিরাপত্তা, আরেকটা হচ্ছে যে এখানে তো একটু পরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসবেন, সেখানে এই প্রোটোকল মেনে তো তার বাদে তো অনুষ্ঠান হতে পারে না। একটা ভয়ঙ্কর অবস্থা। এর মধ্যেও হয়তো অনেকে ক্লিয়ারেন্স দিয়ে দিল না, ঠিক আছে। বাট আমি বলছি কিলোর কথা, কিলো তখন ফোন করে ওয়াকিটকিতে বললেন যে না, এই সিকিউরিটি ব্রিচ হয়েছে, এই অবস্থায় আসতে পারেন না, উনি যাতে না আসেন, এটা আমরা ঠিক করলেই পরে শুধু আসবেন। তখন এই এসএসএফ এর ডিজিআর তারা সবাই মিলে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে বললো যে আপনার লোকজন যদি এই ঠিক মতো আবার অর্গানাইজ হয়ে আর্চওয়ের ভিতর থেকে না ঢুকে, তাহলে তো আমরা এখানে প্রধানমন্ত্রী আসতে পারবেন না। তখন প্রথমবারের মতো এবং একবারের মতন শেখ হাসিনা উনি সম্মান করে মেগাফোন হাতে নিয়ে বললেন যে আপনারা এসছেন গেস্ট হিসাবে, কিন্তু আমার আরো একজন গেস্ট আছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও তো আমাদের গেস্ট, উনি না আসলে পরে আমরা এই বিয়ের অনুষ্ঠান কিভাবে করব। এবং তখন সবাই মিলে, আত্মীয় স্বজন না মিলে, নেতা সবাই মিলে আর্চওয়ে থেকে সবাইকে ভিতরে। এদিকে কিন্তু বেগম জিয়ার জিনিসটা দেখেন,
উনিও প্রথমবারের মতন উনিও কিন্তু প্রোটোকল মানলেন না। বেগম জিয়া উনি বললেন ডিজিএসএসএফ কে এবং ডিজিডিজিএফ কে যে ঠিক আছে, জানি আমার পক্ষে যাওয়ার সমস্যা, প্রোটোকল পারমিট করে না, বাট মেয়েটা কষ্ট পাবে। মেয়েটা মানে কি? সাইমা ওয়াজেদ পুতুলের কথা বললেন। উনি তাকে সবাইকে মেয়ের মতো দেখতেন। উনি বললেন যে মেয়েটা কষ্ট পাবে, আমি যদি যাইতে না পারি আমি যাব। উনি কিন্তু ক্লিয়ারেন্স দেওয়ার আগেই রওনা করে গেছেন, তারপরে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে এবং সেই অনুষ্ঠানে উনি গেছেন। তো এই যে মানবিক গুণ আল্লাহর একটা, তখন পর্যন্ত কিন্তু পলিটিক্সে উনি যে এক্সাম্পল গুলো রাখছেন, শালীনতা, সহমর্মিতা, একসাথে দেশ গড়ার চিন্তা, সেই জিনিসগুলো যদি আমরা শিখতাম, আওয়ামী লীগের কথা তো বাদ, জাতীয় পার্টির কথা বাদ, আমরা যারা আছি তারাও যদি শিখতে পারতাম, আমরা কিন্তু দেশটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতাম। সরি, আপনি একটু কন্টিনিউ করেন। না, বুঝতে পারছি সন্ধ্যায় আপনার ইমোশনাল জায়গাটা। বিলাল ভাই, আপনার কাছ থেকে কি শুনি আমরা? আপনি তো দুইবার এসএসএফ এ ওনার কাছে থেকে দেখেছেন, আপনার কাছ থেকে একটু বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা একটু শুনতে চাই, যে কথাগুলো আমরা অনেকেই জানি না। ধন্যবাদ ভাই। কনক ভাই, আসলে উনি এমন একজন নেত্রী, আসলে উনি সবার উপরে। এখন ওনাকে কোনো একটা দলীয় নেত্রী হিসেবে আমরা ধরলে হবে না, উনি এখন আমাদের দেশে একজন অভিভাবক। আজকে ওনাকে আমরা হারিয়েছি, এই জন্য আসলে আমরা একটু ভারাক্রান্ত, একটু নিজেকে কি বলবো, মানে আমরা একটা বিশাল কিছু এই দেশ থেকে হারিয়েছি। মানে বাংলাদেশ যে কি জিনিস হারিয়েছে, এটা আমরা যারা ওনাকে কাছ থেকে দেখেছি, ওনার যে ধীরতা, ওনার যে দেশের প্রতি মায়া মমতা, দেশকে যে উনি কি পরিমাণ ওন করতেন, ভালোবাসতেন, সেটা আমরা যারা কাছ থেকে দেখছি আমরাই বলতে পারবো। অ্যাকচুয়ালি এই মেজর সুমনের সাথে আমি আর অ্যাড করি আরো কিছু জিনিস, যে প্রথমে যেটা বলতে চাইলেন যে প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য তার যে কতটুকু আর যে কি পরিমাণ দোয়া করতেন, এই যেই কয়েকটা উদাহরণ দিয়ে দিলেন যে জিয়ার মাজারে যেতেন, এটা আমি নিজেও প্রায় 5-6 বার ওনার সাথে গেছি। শুধু অ্যাবসলিউটলি শুধু এসএসএফ অফিসারদের, আমরা কিছু অফিসার আগে যেতাম, আর ডিজিএসএসএফ সহ আর 2-1 অফিসারকে নিয়ে, যারা ইনকনফিডেন্স খুব তাদেরকে নিয়ে, কাউকে না জানিয়ে এই জিয়া উদ্যানে আমরা চলে আসতাম। এবং উনি অনেকক্ষণ আমরা জাস্ট চারিদিকে, মনুমেন্টের চারিদিকে আমরা গার্ড করে থাকতাম, যাতে কোনো ধরনের ইয়ে না হয়। উনি ওনার নিজস্ব যে দোয়া বিভিন্ন করে আস্তে করে আমরা ফিরে আসতাম রাতে 1টা-2টা এরকম হতো অনেক। এটা একটা তার সবসময় এই দিকটা তার ছিল, যে সবসময় দোয়া করতেন। এবং প্রায় ওইখানে ওনার সময় উনি ওইখানে কোরআন খানি বা অন্যান্য দোয়া এগুলো উনি করতেন। এছাড়া উনি, অনেকে মনে করে যে যেটা মেজর সুমন যেটা বললো যে উনি বিউটিশিয়ান, এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। ওনার বাসায় একজন মিলিটারি অফিসার ওয়াইফ, তারা কিভাবে সাজসজ্জা করতে, কিভাবে স্মার্টলি নিজেকে গুছিয়ে নিতে পারেন, এটা সবাই জানে। এবং উনি ওনার যে পোশাক পরার সবকিছু মার্জিত কালার, এগুলো তার যে চয়েস, এটা আনপ্যারালাল। এটা আমাদের যে ফ্যামিলিরা অনেকেই তাকে অনুকরণ করতো, অনেকেই তারা তাকে অনুকরণ করে নিজেকে সাজার চেষ্টা করতো, আমরা দেখেছি আমাদের ব্যক্তিগত লাইফে। বাট ওনার অনেক কিছু বলতে গিয়ে আসলে কেমন জানি লাগছে। বাচ্চাদের প্রতি ওনার ছিল এক ধরনের আলাদা মমতা। ওনার বাসায় বিশেষ করে 2 ঈদ, এই সময় আমাদেরকে সবাইকে দাওয়াত দিতেন। ওনার সাথে যারা আমরা কাজ করতাম, ডিউটি করতাম, আমাদের বাচ্চা ফ্যামিলি নিয়ে আমরা যেতাম। ওনার কুলে আমাদের বাচ্চারা বসে যেত এবং ওদেরকে উনি অনেক সময় ওনাদেরকে আদর করে দিতেন। এই যে তার যে একটা মায়া মমতা বাচ্চাদের প্রতি, বাচ্চাদেরকে নিয়ে যে তার একটা যে ফিলিংস, এটা অতুলনীয়, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর তার বাসা যেটা ছিল মনিউল রোডে, 8 মনিউল রোড, যেটা তাকে অন্যায়ভাবে আমি মনে করি, এখন আমি নিজে ব্যক্তিগতভাবে এটা মেনে নিতে পারছি না, যেভাবে তাকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। আরো সুন্দরভাবে করা যেত, আরো ভালোভাবে যদি মনে করতো যে তাকে এখান থেকে সরাতে হবে। যেটা করেছে এটা অন্যায়ভাবে। সে তো চেয়ে বাড়িটা নেয়নি, সরকার তাকে দিয়েছে। একজন মিলিটারি ওয়াইফ হিসেবে সেও তো একটা পদ বা প্রাপ্য, আমরাও যেটা পেয়েছি। তো এইভাবে তাকে উচ্ছেদ করা, কিন্তু বাসার ভিতর তেমন অনাড়ম্বর কিছু ছিল না, নর্মাল একটা সিম্পল বাসা, আগে যা ছিল তাই। এটাতে মানে তেমন নতুন কিছু করেনি। শুধু আমরা যেমন এসএসএফ এর একটা ডিউটি রুম আমরা বানিয়েছি, এটা নিয়ে কিন্তু একসময় তার দুর্নীতির করার চেষ্টা করেছে, যে এটা নাকি দুর্নীতি। ডিউটি রুম হলো এসএসএফ তৈরি করেছে, এটা নিয়ে তাকে দায়ী করার চেষ্টা করেছে।
তারপর এরকম অনেক কিছু তাকে মানে মিথ্যা দিয়ে যেমন উনার বাসায় 2 ফেজের বিদ্যুৎ লাইন থাকবে, এটা স্বাভাবিক, বিবিআইপি রুমে, এটা এসএসএফ এর প্রোটোকল, যে রেডবুকের মাধ্যমে ডিউটি করা হয়, যে ওটা আমি একজন সদস্য ছিলাম 2003 সালে, যখন এটাকে আবার পুনঃ রাইটিং করে সংসদে পাস করানো হয় ল মিনিস্ট্রির আন্ডারে। তো বিবিআইপির বাসায় 2 ফেজের বিদ্যুৎ হবে, একটা গুলশান আর একটা ক্যান্টনমেন্টের ফেজ থেকে আছে। এটা নিয়ে তাকে পরবর্তীতে তাকে দুর্নীতির মামলায় হয়তো পরে ফাঁসানো হয়েছে কিনা আমি জানি না, এভাবে চেষ্টা করা হয়েছে। এগুলো আসলেই কেমন মানসিকতা এটা আমার জানা নেই। তবে উনার যে দৃঢ়তা বিভিন্ন সময়, যেমন আমি একটা বলতে পারি যে তত্ত্বাবধায়কের আন্দোলনের সময় চরম একটা খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছিল। তো ওই 15 ফেব্রুয়ারি যে ইলেকশন, এইটা করার জন্য, যেহেতু এটা না হলে তো ততদিনে আওয়ামী লীগ সংসদ থেকে তারা পদত্যাগ করেছে, তো এখন তত্ত্বাবধায়ক সরকার প্রথায় এটা পাস করাতে হলে তো একটা সংসদ দরকার। সেই জন্য 15 ফেব্রুয়ারি ইলেকশনটা দিয়ে উনি যে মহানুভবতার যে পরিচয় দিলেন, যে ইলেকশনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটা পাস করে দিয়ে তারপরে নিজেই পদত্যাগ করছেন। আমি জানি না পরবর্তীতে কেউ করেছে কিনা, আপনারা নিজেরই দেখেছেন যে ক্ষমতা একবার পেলে কেউ এটা ছাড়তে পারে না। উনি ইচ্ছা করলে কিন্তু থাকতে পারতেন, কিন্তু তা করেনি। তবে একটা আমি বলি, যেমন উনার দৃঢ়তা যে কিরকম, আমরা মানে যে কোনো রাষ্ট্রপ্রধান তার নির্বাচনী কার্যক্রম শুরু করে সিলেট থেকে, সিলেটে 2 শাহপুরানের মাজার, শাহজালালের মাজার জিয়ারত করে। তো সেই 15 ফেব্রুয়ারি ইলেকশনের আগে আমি একজন অ্যাডভান্স টিমের সদস্য হিসেবে সিলেটে গিয়েছিলাম, বাট পরিস্থিতি সিলেটের এমন ছিল যে কোনোভাবেই ওইখানে নেওয়া সম্ভব না। আমরা জানালাম যে এখানে পরিস্থিতিতে আমরা আনতে পারবো না, বাট ওনার যেহেতু উনি আমাদেরকে জানালেন যে আমি যাবোই, তোমরা ব্যবস্থা করো। যাই হোক, পরের দিন আমরা অনেক রিস্ক নিয়ে ওনাকে সেফটি ভাবে ওনার প্রোগ্রাম আমরা করতে পেরেছিলাম। বাট এই যে তার দৃঢ়তা যে করবে, যে মানে কোন একটা ডিটারমিনেশন নিলে যে তো বেরোতে শুধু তো ওইটা না, ধরেন আমরা যদি 111 এর সময়টাই যদি দেখি, যে শেখ হাসিনা তো মানে অনেকটা আপোষ করে চলে গেলেন বাইরে। মানে 111 এর এই মইনুল আহমেদের যে প্ল্যান ছিল, বেগম খালেদা জিয়াকে যদি তারা পাঠাতে পারতেন দেশের বাইরে ওই সময়টায়, তিনি যদি রাজি হতেন বা তাকে যদি ফোর্সফুলিও পাঠানো সম্ভব হতো, তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হতে পারতো। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মানে দৃঢ় অবস্থানের জন্য, যে আমি দেশেই থাকবো, ওই অবস্থানের জন্য কিন্তু হাসিনাও আবার দেশে ফিরে এসেছে, বা তাকেও বাধা দেওয়ার চেষ্টা হচ্ছিল, সেটাও মানে প্রতিহত করা গেছে, তিনি ঢুকেছে। অর্থাৎ গণতন্ত্রের একটা জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছিলাম। তো সেই জায়গাটা ধরেন বেগম খালেদা জিয়াকে নিয়ে দেখেন, ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ এ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। ওনাকে নিয়ে যেটা আপনি বললেন, যে যেটা এসএসএফ এর রেড বুক অনুযায়ী একটা ডাবল বিদ্যুৎ কানেকশন থাকবে, বা এসএসএফ এর একটা আলাদা একটা রুম থাকবে এসএসএফ এর নিরাপত্তা সংক্রান্ত বিষয়, বা আপনাদের অনেক জিনিসপত্র রাখার জন্য, সেগুলো নিয়েও কিন্তু ওনাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়। এবং হাসিনা তো সেই ধরনের তার সকল মামলা প্রত্যাহার করে নিয়েছে। এবং ইতিমধ্যে আমরা জানি যে তাকে কিভাবে কোন কোন জায়গাগুলোয় মানে মিথ্যা অভিযোগ দিয়ে কিভাবে তাকে মানে অজনপ্রিয় করার বা দুর্নাম করার চেষ্টা করা হয়েছে। তবে বাংলাদেশের মানুষ কিন্তু ধরেন অনেক বেশি মাত্রায় সচেতন। বাংলাদেশের মানুষ এগুলো বোঝে। কিছু পার আওয়ামী লীগ ছাড়া বেগম খালেদা জিয়া কিন্তু সবার কাছেই একটা শ্রদ্ধার জায়গায় আছেন, এবং তার যে দেশপ্রেম সেটি অত্যন্ত অনন্য। অর্থাৎ কোনো কিছু কিন্তু টিকে নাই। বেগম খালেদা জিয়া যে বৃহস্পতি শুক্রবার সারা জীবন রোজা রেখে গেছেন, এই খবর কি উনি কাউকে দিয়েছেন? তাহাজ্জুদি বেগম তো তাহাজ্জুদ পরে মানে অর্থাৎ এগুলো কোনো করার বিষয় না। আমার স্রষ্টার কাছে আমি কি ইবাদত করবো, এটা তো আমার নিজস্ব বিষয়, এটা তো পাবলিসিটি করার বিষয় না। এখানে একটা জিনিস বলি, যে উনি যে রোজা থাকতেন, যে সন্ধ্যার সময় যে ইফতারি করতেন, ওই ইফতারের একটা অংশ কিন্তু আমরা যারা ভিতরে ডিউটি করতাম আমাদের জন্য পাঠিয়ে দিতাম। আমরা যেদিন আমাদের যারই ডিউটি থাকতো তার কিন্তু সৌভাগ্য হতো যে ওই ইফতারি খাওয়ার তার সাথে সে শেয়ার করে খেতেন। এই জিনিসটা ছিল একটা লক্ষণীয়। এখন ধরেন বেগম জিয়ার উপরে যা গেছে, এবং আমি ধরেন সুমন ভাই, আমি ওই 2007-এ সম্ভবত আমি চ্যানেল আই থেকেই জয়েন করি, এবং পরেই তো 111 এর ওই সময়টায় বেগম জিয়া অ্যারেস্ট হয়ে গেলেন, শেখ হাসিনা অ্যারেস্ট হলো। তখন ওই যে খন্দকার দেলোয়ার আর সাবজেল ছিল মূল কাজ। এরপরে ম্যাডাম বের হয়ে আসার পরে আমি কিন্তু 2009-এর যে নির্বাচন, তার আগে ম্যাডামের সাথে প্রায় 15-20 দিনে উনি বোধহয় অর্ধেক বাংলাদেশ তিনি নির্বাচনী সফরে যান, এবং একটা ট্যুর ছাড়া বোধহয় সবগুলো ট্যুরে আমি ওনার সাথে ছিলাম, নির্বাচনী ট্যুরে। সো আমিও ওনাকে কাছে থেকে দেখেছি, এবং প্রত্যেকটা জায়গায় মানে এগুলো আসলে
অনেক স্মৃতি আর কি, অনেক স্মৃতি, অনেক। ধরেন ভাই, আমরা একটা জিনিস বলতাম যখন জেনারেল এরশাদ একটা ট্রেন্ড সেট করছিলেন, উনি বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে সব জায়গায়, হাঁটু পর্যন্ত পানির মধ্যে দিয়ে, কাদার মধ্যে থেকে যাচ্ছেন, তো একটা কথা চালু হয়ে গেছিল, বাংলাদেশে যে দুর্যোগের দেশ, সেখানে দরকার পুরুষ শাসিত সরকার, মহিলারা এসে এখন কি করবে। এখন আমি বলি আপনার এলাকা ফেনী, নোয়াখালীতে উনি যখন বন্যা হলো, 93 বন্যাটা সম্ভবত, উনি যখন নামলেন সেখানে উনি কোনো স্টেজিং করেন, উনি জানতেন যে এখানে যারা আছে তারা দুর্দশাগ্রস্ত, জায়গাটা হচ্ছে নোংরা কাদায় ভরা। এখন সবাই, যেখানে ডিসি থেকে শুরু করে সবাই এবং ওখানকার রাজনৈতিক নেতৃত্ব আলাপ করতেছে যে ঠিক আছে, এর জায়গায় গাড়িটা অন্য জায়গা থেকে ঘুরায় কোথায় আনা যায়। উনি বললেন আমি ওদের কষ্ট দেখতে ওদের কাছে আসছি, নেমে গেলেন কোনো কিছু তো আঁকা না করে। ওনার সাথে শুধু এই হিসাবে একজন হাতে ধরলো, উনি সেই কাদা এখনো পর্যন্ত, সেই কাদার মধ্যে থেকে উনি হেঁটে গেলেন, একটা বাড়ি থেকে বসলেন, তাদের সাথে কথা বললেন। তো ওনার কোনো কিছু ওনাকে দমায় রাখতে পারে না তো ভাই, যে উনি একজন পুরুষ না মহিলা, ওনার কাজের মাধ্যমে ওনার, দেখেন ভাই, একটা জিনিস বলি, মেজর বেলালিকটাকে বলতেছিল যে ওনার যেই সৌন্দর্য, আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে পার্সোনালি এটা করার চেষ্টা করা হয়েছে। বিকজ কারা করছে? যাদের গা জ্বলতো, যাদের গা জ্বলতো। আপনি জাস্ট একটু, এটা পলিটিক্যাল কিছু না, এই প্রথমবারের সময় যে 95 যে মেয়র ইলেকশন প্রথমবার বাংলাদেশে যখন হলো, তখন এখান থেকে হানিফ সাহেব ছিলেন, আর দিক থেকে আর বিএনপি থেকে একজন ক্যান্ডিডেট ছিলেন। তার পক্ষে যখন একটা জনসভা হলো মিরপুরে, ঠিক তার আগের দিনই কিন্তু আওয়ামী লীগের হানিফ সাহেবের সমর্থনে জনসভায় মতিয়া চৌধুরী সেখানে এসে একটা অশ্লীল কথা বলে গেছেন। মতিয়া চৌধুরী যে এই যে শুনছি তিনি সকাল 10টায় উঠেন, শুনছি তিনি সকালবেলায় ডাবের পানি দিয়ে মুখ না ধুইলে পরে ওনার সৌন্দর্য খুলে না, তো উনি কিসের দেশের কাজ করবেন, ওনার মেয়র কিসের দেশের কাজ করবে, এই অশ্লীল ভাষা পার্সোনালি অ্যাটাক করলেন। তারপরের দিনই যখন এখানে হলো, আপনার মনে আছে বিএনপির একজন নেতা ছিলেন, ভালো নেতা, রাজপথের নেতা, পটল, তিনি বক্তৃতা দিতে উঠে বেগম খালেদা জিয়ার দিকে তাকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি বক্তৃতার শুরুতে আমি আপনার কাছে একটু মাফ চেয়ে নিচ্ছি। তারপর উনি সুন্দর করে বললেন, দেখেন, মতিয়া চৌধুরীর নাম তখন বেয়াদব চৌধুরী ছিল, সবাই বলতো যে দেখেন বেয়াদব চৌধুরী, আপনি গতকালকে এখানে সেই কথা বলে গেছেন। একটা আল্লাহ যাকে সৌন্দর্য দিয়েছেন, সেটা দিয়ে আপনাদের যদি এত জলে অসুবিধা নেই, আপনারা যদি মনে করেন না ডাবের পানি দিয়ে সুন্দর হওয়া যায়, এই ঢাকা শহরে যত ডাব আসবে আমি ফ্রিতে আপনার বাসায় দিয়ে আসবো, আপনি সেটা দিয়ে গোসলও করেন, তাতেও যদি আপনার মনে হয় যে আপনার সৌন্দর্য খুলবে, সৌন্দর্য আল্লাহ ভিতর থেকে দেন, বাইরে থেকেও দেন। তো তখন কিন্তু বেগম জিয়া সেটা উস্কানি বা কোনো কিছু না, উনি ছোট্ট করে হালকা করে টোন ডাউন করবার জন্য ইশারা করলেন পটল সাহেবকে। বাট পটল সাহেব কথাটা সত্যি কথা বলছিলেন। দেখেন, উনি একজন রাজনৈতিক নেত্রী ছিল, মতিয়া চৌধুরী, উনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগেই, বাট আমরা কয়েকজন সেটা মনে রাখছি। আর আজকে বেগম জিয়া ইন্তেকাল করেছেন, আমাদের কাছে কিন্তু সেটা শোক সহ্য করতে পারছি না। আমরা জানি যে বাংলাদেশকে উনি যতটুকু দেবার দিয়েছেন, তার বিপরীতে আসলে বেগম জিয়াকে আমরা কিছু দিতে পারি নাই। ওনাকে অপমান করা হয়েছে, ওনাকে জেলে নেওয়া হয়েছে, ওনাকে অসুস্থ করা হয়েছে, ওনাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা দেশ হিসাবে, জাতি হিসাবে কি উনি আমাদেরকে যা দিয়েছেন, যে একটা স্বাধীনতাকে ধরে রাখবার জন্য, তার বিপরীতে কিছু দিতে পারছি? আমরা পারি নাই, কিন্তু পারবো। তার যদি মনে করি পারি নাই, আমাদের কাছে কিন্তু ভাই উনি যে আদর্শতা, যে সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করা যাবে না, তিনি কিন্তু সুন্দর করে একটা জিনিসকে উঠাই নিয়ে আসছেন আজকে 1991 সালের কোড, যে ওদের হাতে আছে নির্বাচনের সময় গোলামি জিনজির, মানে বিরোধী বাকশালী শক্তির কথা বলছেন, আর আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। একটা স্টেটমেন্ট, এটা কিনা রাইটলি সেটা উঠাই নিয়ে আসছেন, কিন্তু মেড দ্য ডিফারেন্স, লোকে বুঝতে পারছে যে কে কাদের হাতে। তো আমরা ওনার যে স্বপ্নটা, উনি যার জন্য আপোষহীন ভাবে সারা জীবন সংগ্রাম করে গেছেন, দেশকে নেতৃত্ব দিতে, সেটাই হচ্ছে এখন রিপে করবার। ওনার ঋণ যদি আমরা শোধ করতে চাই, ওনার জন্য কিছুই করতে পারি নাই, আমরা একটা বালু ট্রাক সরাতে পারি নাই, ওনার জন্য কিছু করতে পারি নাই, এখন সময় আছে, সুযোগ আছে সেটা আগাই নেওয়ার জন্য। না ওটা শুধু তো ধরেন ওই বিষয়টা না, আরেকটা যে বিষয়টা, ওনার যে আপোষহীন যেই বিষয়টা ওনার ভেতরে ছিল, মানে বিল্ট ইনই বলবো আমি, বিল্ট ইন, যে দেশের স্বার্থে উনি যে আপোষহীন সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, ধরেন এরশাদের সাথে নির্বাচনে না যাওয়া, পরবর্তী সময়ে 1/11 সময় আপোষ করলে কিন্তু উনি নিরাপদে চলে যেতে পারতেন, তারেক রহমানের উপরে এত নির্যাতন নেমে আসে না, আরাফাত রহমান কোকো তো নির্যাতন পরবর্তী সাইড ইফেক্ট উনি মারাই গেলেন, তাই না? মানে নিজের মানে যুবক পুত্রকে দাফন করতে হলো, মাকে। তো এই জায়গাগুলোর পরেও কিন্তু তিনি চাইলে হাসিনার জেলে না যে হাসিনার সঙ্গে সমঝোতা করে দেশে বাইরে চলে যেতে পারতেন, তিনি চাইলে অনেক কিছুই করতে পারতেন। কিন্তু ধরেন এই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু ভুলে গেলে, মানে এটা ওনার প্রতি একটা ইনজাস্টিস হবে, যে উনি দেশের জন্য
দেশের গণতন্ত্রের জন্য ওনার যেই স্ট্রিক্ট যে অবস্থান আর কি, সেই জায়গাটা মনে হয় যেন আমাদের মানে মনে রাখা উচিত এবং অনুসরণ করা উচিত। উনি যে পদ্ধতিতে ভেবেছিলেন, এবং দুর্নীতির কোনো ছোঁয়া তার মধ্যে লাগে নাই। আপনি যেটি বলছিলেন কারেক্ট, যে সন্ধ্যায় যে ধরেন আমরা তো ওনার জন্য আসলে কিছু করতে পারি না, একটা বালুর ট্রাক সরাইতে পারি নাই। আমরা 6টা বছর উনি জেল খাটলেন, আমরা ওনার জন্য একটা কার্যকর কোনো জোরালো আন্দোলন করতে পারছি? আমি সেটাও করতে পারিনি, কিন্তু আমরা শুধু মুখে মুখে অনেক কথা বলছি। তো বিলাল ভাই, আপনার কাছ থেকে শেষ মন্তব্যটা শুনি আমরা অনুষ্ঠানের শেষ দিকে। আমি যেটা বলতে চাচ্ছি, মেজর সুমনের সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যে একটা পুরুষ আর মহিলা সরকার প্রধান, এই যে বন্যা ডিউটি, এটা একটা ভুল মিথ। আমি উনার সাথে কম করে হলো 20টা বন্যা দুর্গত এরিয়া উনার সাথে ডিউটি করেছি আমার এই লাইফে। একবার আমি 2004-এর একটা উদাহরণ দিই, ধুনটের একটা ব্রহ্মপুত্র নদীর বাঁধ ভেঙে হঠাৎ বন্যা হয়ে যায়। আগের দিন বিকালবেলা আমি অ্যাডভান্স কমান্ডার হিসেবে যাই, পরদিন 10টায় উনি ওখানে হাজির টান দেওয়ার জন্য। এমন নয় যে একদম এই যে বাঁধ ভেঙে পানি যাচ্ছে ওই একদম কাছে আমরা নিয়ে গিয়েছি, উনি নিজেই ত্রাণ নিজেই দিয়েছেন। যে এমন না যে উনি যায় না, যে বন্যার ঢেউ ভয়ে যে উনি যাবেন না, এটা কখনো হয় নাই। উনি এইসব ইয়েতে দেশের বিভিন্ন বিপদে উনি ঝাঁপিয়ে পড়েছেন, উনি গিয়েছেন। শুধু এটার একবার আপনার মনে আছে কিনা যে ময়মনসিংহে সিনেমা হলে একবার বোমা বিস্ফোরণ 2002 বা 3 সালে ওই টাইমে উনি তো গিয়েছেন, দেখেছেন। আমি ওইখানে ছিলাম, আমি ডিউটিতে অ্যাডভান্স টিমের কমান্ডার হিসেবে গিয়েছিলাম। এরকম অনেক অনেক বিপজ্জনক জায়গায়, নট অনলি দ্যাট, উনি হিলট্র্যাক্সও লাইক একটা পুকুরপাড়া একটা ক্যাম্প আছে যেটা এখন ক্যাকড়াঙ্গের অবদিক, ওইখানে কিন্তু উপজাতি জনপদকে দেখার জন্য রিমোট এরিয়াতে উনি গিয়েছেন। এটা সম্ভবত 93 বা 94 সালের দিকে, এটা আমরা এসএফ এ জয়েন করার আগে। এবার আরেকটা কথা যেটা মেজর সুমন বললেন, যে ওনার কাজ এরিয়া, উনি কাজ সকাল 10:30টার দিকে প্রতিদিন অফিসে আসতেন, দুপুর লাঞ্চের পরে ঘন্টাখানেক রেস্ট, এই যে ওনার অবিরাম কাজ, এটা আপ টু রাত 1টা 2টা পর্যন্ত উনি কাজ করতেন দেশের প্রয়োজনে। দেশের বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, ওই সময় উনি 1টা 2টা, এমনকি যেদিন তত্ত্বাবধায়ক সরকারের এটা মানে পাশ হয়েছে, আগের দিন ভোরে উনি ওইখান থেকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এসে বিকালবেলা সংসদে এটা পাশ করেছেন। নিরলস কাজ করে গেছে দেশের ভালোর জন্য, দেশের জন্য। কিন্তু বিনিময়ে আমরা ওনাকে কি দিয়েছি? তারপর আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই যে উনি ইন্তেকাল করার আগে আল্লাহ ওনাকে সম্মানিত করেছেন। আমি যেটাকে বলবো, ওনাকে যে এত বড় একটা সম্মান দিয়ে পৃথিবী থেকে আল্লাহ নিবেন, এটা একমাত্র ওনার ভালো কাজের জন্য এবং এই জনমানুষের দোয়ায়। উনি আসলে যাওয়ার আগে ওনাকে গত বছর 21শে ফেব্রুয়ারি 2024-এর 21শে ফেব্রুয়ারি প্রোগ্রামে ওনার সামনাসামনি দেখেছি, যদিও কোনো কথা বলেনি, দূর থেকে দেখেছি। তারপরে ওনার যে ফেসটা, যে একটা মুক্তির যে ফেস, এটা আমাকে খুব আমি তো মনে করি যে বেগম জিয়ার এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে তিনি অনেক শান্তি নিয়ে বিদায় নিয়েছেন। কারণ উনি যারা এই দেশটাকে মানে অলমোস্ট আরেকটা দেশের হাতে তুলে দিচ্ছিল, যারা তার উপর এত অত্যাচার করছে, সেই হাসিনা লেজ গুটায় পালাই গেছে। মানে বেগম খালেদা জিয়া কিন্তু চাইলে আপোষ করে সম্মানের সাথে দেশে বাইরে যেতে পারতেন, তো হাসিনা তো লেজ গুটায় পালাইছে। তো লেজ গুটায় পালায় কখন? এত লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থক রেখে পালায় কখন মানুষ? আমি তো মনে করি এটা একটা বিশাল মেন্টাল পিস, যে এগুলো মানে আল্লাহ তরফ থেকে দেয়া পানিশমেন্ট, যে দেখো কিভাবে ধ্বংস হয়। তো সম্বন্ধে আরেকটা বিষয় আমি একটু টাচ না করে, আমি এখানে কনক ভাই আরেকটা কথা, আমি যেহেতু প্রোগ্রাম শেষে একটা কথা বলতে চাই। বেগম খালেদা যে একটা ইতিহাস, এবং তার কাছ থেকে শেখার অনেক জিনিস আছে, অনেক জিনিস যেটা নিয়ে গবেষণা করতে পারে বিএনপি। যেমন বিএনপি আগে শহীদ জিয়ার যে অনেক কিছু, আমি যেহেতু ইতিহাসের ছাত্র, আমি অনেক কিছু স্টাডি করি, ওনাকেও ঠিক মতো ধারণ করতে পারে নাই। আমি যারা যদি আমাকে শুনে বিএনপির কেউ যদি বা নেতৃস্থানীয় যদি এই প্রোগ্রামটা শুনে, বেগম জিয়ার আদর্শ, বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার আইডিওলজি, এগুলো তাদেরকে স্টাডি করতে হবে। স্টাডি করলেই তারা এখান থেকে অনেক অনেক জিনিস পেয়ে যাবেন, অনেক শেখার আছে এখানে। আমি মনে করি এটা যারা বিএনপি করে বা বিএনপির যারা সমর্থক কর্মী, তারা এটা ওনাকে ধারণ করা উচিত, ওনাকে ধারণ করে ওনাকে চর্চা করা উচিত, করে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমরা এটা একটা স্বাধীন দেশ, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক উনি ছিল এই দেশের, এবং এটা যাতে না শেষ হয়ে যায় এবং এই স্পিরিটটা যাতে থাকে।
এবং ধরেন মানে বিএনপির দুর্ভাগ্য বলবো আমি যে বিএনপির ধরেন স্ট্রং কোনো সুশীল সমাজ গড়ে তুলতে পারে না বিএনপি, কালচারাল উইং নিয়ে বিএনপি স্ট্রং না, এবং যার জন্য ধরেন মানে হাসিনাদের শত শত অপপ্রচারও কিন্তু মিনিমাম কেউ কোনো কাউন্টার দিতে আসে নাই, মিনিমাম কোনো যুক্তি দিয়ে এটা যে একটা যাহা মিথ্যা কথা বলা হচ্ছে সেই জায়গাগুলো তারা কখনো প্রতিরোধ করে নাই বা প্রতিবাদ করে নাই, এমন বহু এক্সাম্পল করতে পারি। পাশাপাশি এই সম্বন্ধে আপনি যদি দেখেন যে বাংলাদেশে কিন্তু ধরেন উগ্রবাদকে যে উগ্রবাদ দিয়ে মোকাবেলা করা যায় না, এটা কিন্তু বেগম জিয়ার একটা ভালো একটা এক্সাম্পল সেট করছিলেন। ধরেন জেএমবির যে উত্থান, এবং বেগম খালেদা জিয়া কিন্তু কখনো একবারও বলেন এই জেএমবি নিয়ন্ত্রণের জন্য ছাত্রদলকে মাঠে নামতে হবে, আওয়ামী লীগকে তৎপর হতে হবে। জেএমবি কে তিনি লিগেল ওয়েতেই র্যাব দিয়ে গোয়েন্দা সংস্থা দিয়ে ডিটেক্ট করছেন, ধরছেন, এবং সবাইকে তিনি মানে ফাঁসি দিয়ে জেএমবি চ্যাপ্টার তো বাংলাদেশে শেষ আসলে, জেএমবি চ্যাপ্টার ওর মাধ্যমে। অর্থাৎ উগ্রবাদকে যে উগ্রবাদ দিয়ে মোকাবেলা করা যায় না, উগ্রবাদকে উগ্রবাদ দিয়ে মোকাবেলা করতে গেলে যে অন্যদিকে যায় বিষয়টা, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার একটা বিশাল এক্সাম্পল। সুন্দর, আপনি কি মনে করেন? জি, এটা ওনার বৈশিষ্ট্য ছিল। এবং আমি পলিটিক্যাল বা ওই জিও পলিটিক্সে ভারত কিভাবে ওই সরাসরি যুদ্ধ না করেও আমাদের দেশে জঙ্গিবাদ, আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করা, এই সমস্ত করে আমাদের সাথে করছে, এই জিনিসটা কিন্তু ওনার থেকে ভালো কেউ বুঝতো না। উনি এই ডাইনামিক্সটা আনফর্চুনেটলি আমাদের অনেক রাষ্ট্রনায়ক এই ডাইনামিক্সটা বুঝেন না, যে ভারত যুদ্ধ করে সামরিক ট্যাঙ্ক বা এয়ারক্রাফট নিয়ে আমাদের সাথে যুদ্ধ করে না। আমরা ভারতের সাথে 1971 থেকেই যুদ্ধ করতেছি, 16 ডিসেম্বরের পর থেকে আবার সেই যুদ্ধটা সে চালাচ্ছে এই সমস্ত সন্ত্রাসবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ এবং পাহাড়কে অশান্ত রেখে আমাদের এই জায়গাটাতে উনি যেভাবে জিনিসগুলো ট্যাকল করছেন, বিশ্ব জনমতকে সাথে আনছেন। শহীদ জিয়া যেভাবে ভারতের সেনাবাহিনীকে মোকাবেলা করছিলেন তড়িৎভাবে সহযোগিতার মাধ্যমে ইসলামিক দেশগুলোর থেকে সমর্থন নিয়ে বন্ধু রাষ্ট্র তৈরি করে, সেই একই পথে উনি হাঁটছিলেন। এবং সেটা তো পছন্দ করবে না আমাদের পাশের ভারত, সেটা পছন্দ করবেন হিন্দুত্ববাদী ভারত এবং তাদের পোষা শেখ হাসিনা। যাই হোক, আমি পলিটিক্স আসবো না। যে একটা জিনিস মেজর বেলাল বলছিল, দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট, যে বেগম খালেদা জিয়াকে স্টাডি করা, সেখান থেকে শিক্ষা নিয়ে আগায় নিয়ে যাওয়া, ওনার চরিত্রের সমস্ত জিনিসগুলো দেখেন। আমাদের কিন্তু আমার একজন কলিগ আছেন, আপনার সাথেও পরিচয় আছে, আপনি চিনেন, জিনিস সামনে আসতে চান না, তার আইডিয়া থেকে কিন্তু জিয়া ফাউন্ডেশনটা তৈরি হয়েছিল। আমরা কি বা পলিটিক্যালি যদি বিএনপির কথা চিন্তা করেন আগায় নিতে পারছে, সেটা আগায় নাই। এখন সময় আসছে জিয়া ফাউন্ডেশন দিয়ে দুজনেরটাই, অথবা বেগম জিয়া ফাউন্ডেশনটা আলাদাভাবে করে সেখানে রিসার্চ ফ্যাসিলিটি রাখা ভবিষ্যতের জন্য। ও মেজর বেলাল বলে উনি একটা ইতিহাস, বাট সেই ইতিহাসকে আমরা কাটাছেড়া কেন করি সামনে আগানোর জন্য? আর আরেকটা জিনিস আপনার বলতেছেন দুজনে যে বিএনপির এই, আমি মনে করি একটা জিনিস আজকে থেকে আমাদের ক্লিয়ার করা উচিত, বেগম জিয়া শুধু বিএনপি ছিলেন না, বেগম জিয়া দেশের, বেগম জিয়া এই দেশনেত্রী। এবং ওনাকে নাম ফলক রাস্তায়, রাস্তার নাম ওনার নামে বা এই সমস্ত, আমরা এইভাবে ওনাকে, উনি আমাদের হৃদয় আছেন, দেশের সবার কোটি মানুষের হৃদয় আছেন, ওনাকে আমরা দেশের প্রতিটা লোক ধারণ করে। আমার অনুরোধ থাকবে দেশের নেতৃত্ব এবং ভবিষ্যতে যদি আমি বিএনপি যেহেতু মনে করছে তারা ক্ষমতায় আসবে, প্লিজ ওনাকে এমন কোনো কিছুতে বিতর্কিত ভাবে কোনো কিছু নামকরণ বা কোনো কিছুর মধ্যে বা বিএনপি করণ করবেন না। বেগম জিয়া আমাদের দেশের সবার, দেশের শুধুমাত্র সব রাজনৈতিক দলের না, আপামর জনসাধারণের। বেগম জিয়া আপামর জনসাধারণের। বেগম জিয়া হচ্ছেন একটা সেনা পরিবারের মধ্যে থেকে জন্ম নিয়ে, মানে আমি বলছি ওনার যে ক্যারিয়ার, তৎকালীন ক্যাপ্টেন জিয়ার সাথে বিয়ের পর থেকে, তারপর থেকে ওনার যে লাইফ, উনি কিন্তু সেনা সদস্যদের প্রতি জনকে, যেমন আমি আছে বলি, আমার কাছে একজন বেগম জিয়ার খুব কাছে, যিনি অনেক সময় বেগম জিয়ার সাথে এডিসি হিসেবে ছিলেন, সে আমাকে বলতেছিল যে গত বছর বেগম জিয়ার সাথে কথা বলার পরে তার কাছে মনে হয়েছে যে বেগম জিয়ার সব কষ্ট, সব অন্যায়, অত্যাচার সবকিছু ভুলে যেতে রাজি আছেন। উনি সব ভুলে গেছেন তার উপরে যারা অন্যায় করছেন, বাট উনি একটা কষ্ট মেনে নিতে পারেন নাই। ওনার হয়তো সেটা তো অনেক কষ্ট, উনি মুখে বলেন না, এবার বুঝে যায়। আমাদের সামরিক কর্মকর্তাদের একটা অংশ তাকে যেভাবে অন্যায় ভাবে, মেজর বেলাল যেটা বলছিল, তাকে অন্যায় ভাবে যেভাবে সরাই দিছে, তার বাসা থেকে উচ্ছেদ করছে, এই কষ্টটা ওনার সারা জীবন থেকে যাবে বা থেকে গিয়েছিল। আমার মনে হয় যে তোমরা আমার সন্তানের মতন, আমি তোমাদের পরিবারের একজন, তোমরা কিভাবে পারলা এই হাসিনার ভয়ে আমাকে এই সেই মনির রোডের বাসা, যেখানে আমার সন্তানরা বড় হয়েছে, যেখানে আমি আমার শহীদ স্বামীর লাশটাকে রিসিভ করছি, সেখান থেকে আমাকে উচ্ছেদ করে দেওয়ার জন্য। এই কষ্টটা আমার মনে হয় উনি অবশ্যই, আল্লাহ ওনাকে সমস্ত পরিতৃপ্তি নিয়ে স্বাধীন বাংলাদেশ আবার উনি দেখে গেছেন, বাট আমার মনে হয় এই জায়গাটার কষ্ট আমাদের একটু ভুলায় দেওয়ার জন্য ওনাকে জাতীয়ভাবে, ওনার কোনো আলাদা নামের দরকার নাই, উনি আমাদের হৃদয়ে থাকবেন। এবং সেই সম্মানটুকু, এবং আপনি কনক ভাই যেটা বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজিমনের বিরুদ্ধে আমরা যতদিন পর্যন্ত লড়াই করে যাব, আমরা ওনার প্রতি সম্মান জানাবো। না, অবশ্যই। এবং উনি মোটামুটি সব ধরনের
দিক নির্দেশনা দিয়ে গেছেন। বেলাল ভাই যেটি বলছিলেন সেটি নিয়ে আসলে আমাদের রিসার্চের মধ্যে থাকা উচিত, মানে বের করা উচিত আর কি। মানে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার না আর কি, এই চ্যাপ্টারটা শেষ হওয়ার না। ওনার যে দীর্ঘ জীবন, সেই দীর্ঘ জীবন দিয়ে তিনি প্রতিটা জায়গায় এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়ে গেছেন। এবং আপনি যে কথাটি বলছিলেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ধরেন ওটা তো শুধু মানে বেগম জিয়ার বাসস্থান ছিল না, ওটা বাংলাদেশের উপপ্রধান সামরিক সেনাপ্রধানের বাসস্থান ছিল, সেনাপ্রধানের বাসস্থান ছিল, বাংলাদেশের রাষ্ট্রপতির বাসস্থান ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসস্থান ছিল। তো এই জায়গাটা তো ধরেন আর্কিওলজিক্যাল জায়গার দৃষ্টিকোণ থেকে বা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও তো এই জায়গাটা সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব ছিল। তো সেখানে ধরেন এখন হাসিনার ফাঁদে পড়ে কেউ যদি ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, কিছু টাকা, সুযোগ সুবিধার জন্য যদি এসব বেইমানি করে, তাদের ওই কুকুরের মতো জীবন হবে, কুকুরের মতো মৃত্যু হবে। তারা প্রকৃতি তাদেরকে শেষ করে দিবে। এটা আল্লাহর বিচার বলে একটা বিষয় তো আছেই। তো বেগম জিয়া কখনোই কারোর প্রতি কখনো মানে ক্ষোভ, উষ্মা, ঘৃণা কখনো প্রকাশ করেন নাই। এটা ছিল তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য, এবং শত কিছুর মধ্যেও তিনি এটি শান্তিপূর্ণ ভাবে কাটানোর চেষ্টা করেছেন। এবং আমি কালকে ইন্টারভিউতে শুনছিলাম যে তিনি বলছিলেন বেগম জিয়ার সঙ্গে দেখা করে জেল থেকে বের হওয়ার পরে যে আপনি এগুলো নিয়ে কি করবেন। উনি শুধু বলছেন যে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, আমার এইগুলো নিয়ে আর কোনো ইয়ে নাই। তো সে আল্লাহর কাছে বেগম জিয়া চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আবারও তিনি বাংলাদেশের জন্য তার যে অবদান, নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা কাছে তিনিও সম্মানিত হবেন। তিনিও তার মানবিক যে ত্রুটি মানুষের, সেই মানবীয় ত্রুটিগুলো তিনি ক্ষমা করবেন এবং তিনি জান্নাতে দাখিল হবেন, সেই প্রত্যাশা আমরা করি। তার জন্য আমাদের সর্বান্তকরণের প্রার্থনা। আগামীকাল হয়তো তিনি সমাহিত হবেন। আমরা নিশ্চয়ই আজকের আলোচনা অনেক কথা বেরিয়ে আসলো, এবং আমার দর্শক ধারাবাহিকভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছেন, তাকে খুব কাছে থেকে দেখেছেন, এমন অনেককেই আমরা আমন্ত্রণ জানাবো এই অনুষ্ঠানে। তার মাধ্যমে তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো বেগম জিয়ার অনেক অজানা কথা, যেগুলো হয়তো ভবিষ্যতে আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকতে পারে। আবার এই দুজনকে অসংখ্য ধন্যবাদ, মেজর সুমন, মেজর বেলাল। আল্লাহ হাফেজ। ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা শুনলেন, এই অনুষ্ঠান দেখলেন, শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে পারবেন। বেগম খালেদা জিয়ার একটি ঐতিহাসিক জীবন, একটি ঐতিহাসিক ভাবে তিনি বহু কিছু বাঙালিদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য তিনি দিয়ে গেছেন। কাল পরিক্রমায়, বিভিন্ন গবেষণায়, বিভিন্ন বিশ্লেষণে নিশ্চয়ই এই বিষয়গুলো আমাদের সামনে আসবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যদি তার যে বক্তব্য, তার যে নির্দেশনাগুলো, সেগুলোকে যদি আমরা এটি কাঠামোবদ্ধ করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ সংকটে অনেক সিদ্ধান্ত গ্রহণে